1971 সালের পর থেকে গ্র্যাজুয়ালি আমাদের এডুকেশন ইমপ্রুভ হয়েছে, কিন্তু আনফরচুনেটলি আমাদের বলতে হয় আমাদের শিক্ষিতের পরিমাণ বেড়েছে, দর্শনের পরিমাণ কেন বেড়েছে? শিক্ষিতের পরিমাণ বেড়েছে, দুর্নীতির পরিমাণ কেন বেড়েছে? শিক্ষিতের পরিমাণ বেড়েছে, মানুষের আত্মসম্মানবোধ কেন হারাচ্ছে? এ জাতিকে গড়ে তোলার কোনো সিস্টেমই তারা ডেভেলপ করেনি। তারা সবসময় সেকুলারিজমের কথা বলেছে, কিন্তু সেকুলারিজম তো আস্তিক মানুষ তৈরি করতে পারে না। ব্রিটিশরা আগমনের পূর্বে ব্রিটিশ নথিপত্রই বলছে এখানে 80,000 মক্তব চালু ছিল এই বঙ্গপ্রদেশে। এক একটা মাদ্রাসা এখানে পরিচালিত হতো, যেখানে 400-এর অধিক শিক্ষার্থী সেখানে ছিল। এখানে একটা সভ্য একটা জাতিকে তৈরির জন্য দীর্ঘ সময় ধরে মুসলমানদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত ছিল। 100 বছর ধরে এখানে ব্রিটিশরা কোনো ধরনের শিক্ষার ফুল কাঠামো তৈরি করেনি। তারা চেয়েছিল মনস্তাত্ত্বিকভাবে একটা পরাধীন জাতি তৈরি করার জন্য, যার ফলশ্রুতিতে এই অঞ্চলে মুসলমানরা শিখাতো আরবি, ফার্সি, সংস্কৃতি, বাংলা। এই ভাষাগুলো ছিল আমাদের কমিউনিকেশনের ভাষা, যেই ভাষাগুলোতে এই পেপারের মধ্যে বলা হয়েছে এমনভাবে চিহ্নিত করা হয়েছিল লোকাল এডুকেশন বা গণ এডুকেশন সিস্টেম যেটা এখানে ছিল সেটাকে ডিহিউম্যানাইজ করা হয়েছে। এই শিক্ষাকে এমনভাবে, যেমন মাদ্রাসা শিক্ষাকে এখন বলা হয় ও তুমি মাদ্রাসায় পড়ো, মাদ্রাসা এমন একটা নেগেটিভ একটা সেন্স আমাদের মধ্যে গ্রো করছে। এবং মাদ্রাসার শিক্ষার ক্ষেত্রে একজন মাদ্রাসার শিক্ষার্থীও নিজেকে এক হীনমন্যতায় ভোগে। একজন ডিসি পাশে বসা, একজন মসজিদের ইমাম পাশে বসা, ডিসির কাছে ইমাম যেভাবে কাজু করে তা মনে হয় যে মাটি ফাঁকা করে দিলে ইমাম মনে হয় মাটির নিচে চলে যেতে পারলে সে শান্তি পায়। তার এডুকেশনের উপর তার আস্থা নাই। ডিসি অনার্স মাস্টার্স পাস করে সে বিসিএস দিয়েছে, ডিসি তার নিজের এডুকেশন নিয়ে সে গর্ববোধ করছে, ফিলিংস করছে। এই জায়গার একটা দীর্ঘ সময় ধরে সাংস্কৃতিক একটা শিফটিং হয়েছে এডুকেশনে, এবং এই শিফটিংটাই হচ্ছে আমাদের শিক্ষা কাঠামোকে অন্যের উপরে দীর্ঘ সময় ধরে অন্য আমাদের চাপিয়ে দিয়েছে। আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে দাস শ্রেণীতে রূপান্তর করার জন্য প্রয়াস পেয়েছি। আমি সর্বশেষ এটাই বলবো, এই স্বাধীনতার পরেও বাংলাদেশে 54 বছরে এখানে যে শিক্ষা কমিশনগুলো গঠন করা হয়েছে, কারিগরি শিক্ষায় সেখানে জাতিকে শিক্ষিত করা হয়নি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে এই দেশে 30 সাল পর্যন্ত চলবে। আনফরচুনেটলি ইয়াং জেনারেশনকে কারিগরি শিক্ষা এবং ইথিক্যাল এডুকেশনের সমন্বয় করে একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে এ জাতিকে গড়ে তোলার কোনো সিস্টেমই তারা ডেভেলপ করেনি। তারা সবসময় সেকুলারিজমের কথা বলেছে, কিন্তু সেকুলারিজম তো আস্তিক মানুষ তৈরি করতে পারে না। এখানে দুর্নীতি তো কমে নাই। 1971 সালের পর থেকে গ্র্যাজুয়ালি আমাদের এডুকেশন ইমপ্রুভ হয়েছে, কিন্তু আনফরচুনেটলি আমাদের বলতে হয় শিক্ষার পরিমাণ যখন আমাদের শিক্ষিতের পরিমাণ বেড়েছে, দর্শনের পরিমাণ কেন বেড়েছে? শিক্ষিতের পরিমাণ বেড়েছে, দুর্নীতির পরিমাণ কেন বেড়েছে? শিক্ষিতের পরিমাণ বেড়েছে, মানুষের আত্মসম্মানবোধ কেন হারাচ্ছে? নারীরা তার আব্রুর নিরাপত্তা কেন পাচ্ছে না? অথচ এডুকেশনের মূল উদ্দেশ্য ছিল মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা, মানুষের সাইকোলজিকে পরিবর্তন করে দেয়া। আনফরচুনেটলি আমাদের এডুকেশন সিস্টেম সেটা পারে নাই। আর এই ফেইলার এডুকেশন সিস্টেমের এগেইনস্টে গিয়ে এখন মোরালিটি, ইথিক্স এই জিনিসগুলো শিখাতে হবে। আমাদের শিক্ষা কাঠামোতে মাঝে মাঝে এগুলো উদয় হয়। আমাদের শিক্ষা কারিকুলাম যারা তৈরি করেন তারা মাঝে মাঝে বুঝতে পারেন এটা দরকার আছে। বিসিএস পরীক্ষায় দেখবেন মোরালিটি, নৈতিকতা শিক্ষা নামে 20-25 মার্কের একটা জিনিস চাপ্টার যুক্ত করে দিয়ে তারা মনে করে মোরালিটি শিখাইতে পারছে, কিন্তু ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, ইউনিভার্সিটির টিচার থেকে শুরু করে সর্বক্ষেত্রে করাপশনে ভরা এই বাংলাদেশ। শিক্ষাক্ষেত্রে করাপশনে মাঝে মাঝে দ্বিতীয়, মাঝে মাঝে তৃতীয় র্যাঙ্কিং করে। তাহলে আলটিমেটলি আমার এডুকেশনটা ভালো মানুষ কি কোনোদিনই তৈরি করতে পারছে? যদি না পারে তাহলে এটাকে রিভাইজ করার যথেষ্ট সম্ভাবনা এবং সুযোগ রয়েছে। আমরা সেটা নিয়ে চেষ্টা করছি, কথা বলছি, কাজ করছি। আমরা আশা করি কর্তা ব্যক্তিদের দৃষ্টি এখানে আমরা নিবদ্ধ করতে পারবো। আমাদের চাহিদা একটা জাতি গড়ে উঠবে তার স্কিলের পাশাপাশি, মোরালিটি, ইন্টিগ্রিটির পাশাপাশি, তাহলে একটা জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। শিক্ষা তার আদর্শিক জায়গার ভিত্তি বুনতে পারবে, একটা জাতি তার অস্তিত্ব খুঁজে পাবে। অন্যথায় অন্য জাতির উপরে সে পরাধীন হয়ে পড়বে। অন্যরা তাকে দিয়ে যেভাবে ইচ্ছা তাদের মতো করেই তৈরি করবে, যেভাবে দীর্ঘ সময় ধরে ভারত তৈরি করেছে। ভারতের প্রেসক্রিপশনে যে এডুকেশন সিস্টেম আমাদের এখানে চলছে, জীবনেও সম্ভব নাই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং বাংলাদেশ একটা দীর্ঘস্থায়ী ক্ষতির দিকে চলে যাচ্ছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা হারালে বাংলাদেশের ইকোনমি চূড়ান্ত পর্যায়ের একটা ডিফ্লেশনের দিকে চলে যাবে। আমি এই আশঙ্কার জায়গা থেকে আহ্বান জানাই যারা এই শিক্ষিত সমাজকে গড়ে তোলার জন্য কার্যকর উদ্যোগ হাতে নিয়েছে, যারা কারিকুলাম নিয়ে কাজ করছে, তাদেরকে এই ব্যাপারে আসলেই সুনির্দিষ্ট করতে হবে এবং সুস্পষ্ট পদক্ষেপ তাদেরকে গ্রহণ করতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।